যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলে দেশে যে আরো কিছু প্রবলেম হচ্ছে সেটা সলভ হয়ে যাবে। এটাকে সংগঠিত করার জন্য রাজনীতিবিদ লাগে, সংগঠিত করার জন্য সংগঠিত মানুষ লাগে। বড় দল হিসাবে নেতৃত্ব বিএনপির উপরে পড়েছে, তার নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সাহেব। ওনার বোঝা উচিত ছিল যে রাজনীতিবিদদেরকে নিয়েই আমাকে চলতে। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিউজ রুম থেকে স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান। এটি আমাদের সংবাদ নিয়েই অনুষ্ঠান। আপনারা জানেন যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার ঢাকা ত্যাগ করেছেন। এবারের এই অধিবেশনের গুরুত্বটা হচ্ছে, এই প্রথমবার অনেকেই বলছেন যে ৩ রাজনৈতিক দলের ৪ জন প্রতিনিধিকে সঙ্গে নিয়েছেন। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির আক্তার হোসেন সহ জামায়াতের নায়েবে আমির সৈয়দ তাহের আবদুল্লাহ রয়েছেন এবং তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন। এসব নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনীতিক খালিদ সাইফুল্লাহ সোহেল। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও, দৈনিক সকালবেলাকে ধন্যবাদ আপনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছেন যে এবার নিউ ইয়র্কে যে জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে প্রধান উপদেষ্টা গেছেন এবং ৪ জন রাজনীতিবিদকে সঙ্গে নিয়েছেন। সেখানে বিএনপির মহাসচিব রয়েছে, এনসিপির আক্তার হোসেন রয়েছে, জামাতের নায়েবে আমির রয়েছেন। তো হঠাৎ করে এই সফরে উনি রাজনীতিবিদদের যুক্ত করলেন কেন? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে ডক্টর ইউনূস সাহেব প্রথম থেকেই এই কাজগুলোই করা উচিত ছিল। উনি আসলে হঠাৎ ভুলে গেছেন যে একটা অভ্যুত্থানের পরে এত বড় মানুষের সম্পৃক্ততার মধ্য দিয়ে যেটা হয়েছে, উনি ভাবছেন এটা এমনি এমনি হয়ে গেছে। এটার পিছনে মানুষের যে কারিগরি ছিল, এই কারিগরিকে যে নেতৃত্ব দেয় সেটা যে রাজনৈতিক সংগঠন, এটা ওনার ভুল হয়ে গেছিল। উনি ভুলে গেছিলেন, উনি ভাবছিলেন যে এত এত মানুষ সব শুধু এভাবে নেমে গেছে, মানে এমনি এমনি বলছে, একজন ডাক দিছে এমনি চলে গেছে, বিষয়টা এমন হয়েছে। আসলে তো বিষয়টা এমন না। আসলে বিষয়টা, এটাকে সংগঠিত করার জন্যে রাজনীতিবিদ লাগে, সংগঠিত করার জন্য সংগঠিত মানুষ লাগে। ইন্ডিভিজুয়ালি ডিসিশনগুলো নেওয়া যায় না। এই সংগঠনটাকে, এই আন্দোলনটাকে সংগঠিত করতে 17 বছর লেগেছে। আপনি ডে 1 থেকে স্টার্ট হয়েছে এবং 17 বছরের জুলাই সেটার ফিনিশিং হয়েছে। আপনি ভাবতে পারেন 11 সনে একটা আন্দোলন হয়েছে, ব্যর্থ হয়েছে, 12তে ব্যর্থ হয়েছে, 13তে, 14তে, 15, 18, প্রায় সময় ব্যর্থ হচ্ছে। আন্দোলন যখন একটা ফেসিস্টের বিরুদ্ধে হয়, আর হাসিনার মতো একটা ফেসিস্ট, যে মানে তার পক্ষে ছিল না এমন কিছু নেই, তার একটা সমর্থক গোষ্ঠীও ছিল, আছে, এবং তার বাহিনী ছিল, সবকিছু ছিল, তার বাবার একটা বিশাল জনপ্রিয়তা ছিল। তার বিপক্ষে সংগঠিত তো বিশাল মানুষকে সংগঠিত করতে রাজনৈতিক দলগুলা কাজ করেছে। যার দল হুচট খেয়েছে আবার দাঁড়িয়েছে, হুচট খেয়েছে আবার দাঁড়িয়েছে। যেমন সেটার বড় দল হিসাবে নেতৃত্ব বিএনপির উপরে পড়েছে, তার নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সাহেব। সুতরাং ওনার বোঝা উচিত ছিল যে রাজনীতিবিদদেরকে নিয়েই আমাকে চলতে। উনি অনেক দেরিতে বুঝে, উনি কিছুদিন আগে লন্ডনে যেয়ে একটা দলের সবচেয়ে বড় নেতার সাথে মিটিং করে একটা নির্বাচনের ডেট দিয়েছেন। এই জন্য দেশ অনেক শান্ত হয়ে গেছে এবং দেশের মানুষ বুঝতে পারছে যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলে দেশে যে আরো কিছু প্রবলেম হচ্ছে সেটা সলভ হয়ে যাবে। আর এখন ইউনূস সাহেব যেটা বলেছেন, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে উনি এটা নিলেন, উনি তো আগেই নেওয়া উচিত ছিল। যেহেতু দেরিতে নিয়েছেন এই জন্য ধন্যবাদ। কারণ উনি যদি এবার না নিতেন, যে প্রবলেমটা উনি ফেস করতেন, ইতিমধ্যে এই মাত্র আমি দেখে আসলাম ফেস করেছেন। ওইখানে আওয়ামী লীগের লোকজন হাউ কাউ করতেছে, মিছিল করতেছে, স্লোগান আমি দিচ্ছে। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইছিলাম যে অনেকেই সমালোচনা করছেন যে ডক্টর ইউনূস সহ এই অন্তর্বর্তী সরকারের যারাই বিদেশ যাচ্ছেন, তারা এক ধরনের একটা অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়ে যাচ্ছেন। এই বিষয়টাকে উনি এটাকে সামাল দেওয়ার জন্য, এটা যেমন একটা বিষয় আলোচনা এসছে। আরেকটি বিষয় আলোচনা আসছে যে এই সামনে যে নির্বাচন রয়েছে, যে রাজনৈতিক দলগুলো আগামীতে নেতৃত্ব দেবে, উনি মনে করছেন যে এই দলগুলো হয়তো নেতৃত্ব দেবে, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক তৈরি করে সেতু বন্ধন হিসেবেও কি এই সফরকে অনেকেই দেখছেন। আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আপনি অনেকগুলো করেছেন, একটা একটা করে বলতে হবে। প্রথমত, ওনারা যেখানেই যাচ্ছেন বিক্ষোভের মুখে পড়তেছেন। জি জি। আসলে হয়েছে কি, ওনাদের তো সাংগঠনিক ভিত্তিটা সেটা ছিল না,
কিছুদিন আগে মাহফুজ গিয়েছিলেন বাইরে, সম্ভবত তথ্য উপদেষ্টা, তারেও ইনসাল্ট করেছে। আসলে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার যে প্রেতাত্মারা, তার তো লুটতরাজ করে এত টাকার মালিক হয়েছে, আসলে ওদের এখন আর ওই যে নেপালে ভুটানে থাকার মতো শরীর নাই। এই সবগুলো লোক এখন ইউরোপে থাকে, কারণ ইউরোপেই লাক্সারিয়াস লাইফ লিড করতে পারে, ওইখানে থাকলে আরামে থাকতে পারে, জীবন ভালো থাকে, কারণ টাকার পরিমাণটা এত। আপনি গতকালকে দেখেছেন একটা মন্ত্রী সাইদুজ্জামানের, তার 133টা বাড়ি, আরো কত কি ব্যাংক ট্যাঙ্ক, যেটা মানে পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো মন্ত্রী এটা হওয়ার কথা না। সম্ভব না। 400 বাড়ি, একদম 400 বাড়ি। 400। সেটা ভাবতে পারেন, তাহলে এরা যদি এত বাড়ি এত আয়েসে থাকতে চায়, এটা কি নেপালে গিয়ে ঘুমাইতে পারবে? না, সম্ভব না। এটা কি আপনি মায়ানমারে যেতে পারবে? বাংলাদেশে তো প্রশ্নই আসে না। ইউরোপের সেই বড় বড় দেশে যাবে, যে দেশে ডক্টর ইউনূস সাহেব মিটিং করতে গেছেন, ওই দেশে ওনারা থাকেন, বৈধ অবৈধভাবে থাকছেন। এখন থাকতে গিয়ে যখন দেখছেন কিরে আমাদের তো আয়েসি জীবন শেষ হয়ে গেল, বাংলাদেশের মানুষ আমাদেরকে এভাবে দৌড়িয়ে দিল, আমাদের নেত্রীকে এভাবে মালগাড়িতে করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিল, এই জন্যে তারা ভাবছে যে যেহেতু ওনারা যাচ্ছেন, আমরা একটা বিক্ষোভ করি, সারা পৃথিবীকে জানাই, সেই কাজটা হোক। কিন্তু এইবার ডক্টর ইউনূস সাহেব রাজনীতিবিদদেরকে সাথে নিয়ে যাওয়াতে, যেমন বিএনপির মতো সংগঠনের লোকজনও ওখানে বিক্ষোভ করেছে, বিক্ষোভ হচ্ছে, তারা সেটা প্রতিরোধ করেছে, যার জন্য ডক্টর ইউনূসের এই সফর সম্বন্ধে তারা যে চেষ্টা করেছিল কিছুই করতে পারবে না। আর যে বিক্ষোভগুলো ওই দেশে করছে, এতে দেশের এবং জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই কাজটা আওয়ামী লীগ আগেও করতো, এখনো করছে, এটা তাদের স্বভাবগত অভ্যাস। এবং তারা এখন যেটা করছে, এই কাজটা ওয়াসিম, সাইদ, মুগ্ধের রক্তের সাথে প্রতারণা হচ্ছে। আওয়ামী লীগের উচিত ছিল তাদের এই হত্যার জন্য জাতির কাছে 2 হাত তুলে ক্ষমা চাওয়া। যেই কাজটা 71-এর মুক্তিযুদ্ধের সময় জামাতও করেনি, জামাত যে অপরাধগুলো করেছিল তার জন্য জাতির কাছে যে 2 হাত তুলে ক্ষমা চাবে, সেই অপরাধ তো করেই নাই। ইদানিং হাস্যরসের সৃষ্টি হয়েছে, এবং আমার কাছে অবাক লাগছে যে এইবার কিছু ছেলে পেলে ডাকসুতে পাশ করার পরে বুদ্ধিজীবী গুরুস্থানে গিয়েছে, তারা গুরুস্থানে গিয়েছে, মুনাজাত করেছে। আমি আসলে মুনাজাতের ভাষাগুলো শোনার আমার খুব আগ্রহ ছিল, আমার খুব ইচ্ছে ছিল যে ওনারা যে মুনাজাতটা করলেন কি বললেন। তা আমি যদি তাত্ত্বিকভাবে ধরে নেই যে ওনারা মুনাজাতে বলেছেন যে হে আল্লাহ তুমি ওনাদেরকে ক্ষমা করে দাও, ওনারা বিপথে পরিচালিত হয়ে মৃত্যুবরণ করেছে, এই বুদ্ধিজীবীরা অসত্য তত্ত্ব দিয়ে মৃত্যুবরণ করেছে, এই টাইপের কথাই তো বলবে। আর কি বলবে? নাহলে এই কথা কি বলবে যে আমার বাবারা, আমার উত্তরাধিকাররা আপনাদেরকে মেরে ফেলেছে, এটা অন্যায় করেছে, আমরা এটার জন্য ক্ষমা চাই, সেই কথা তো আর বলবে না। আরো কি কি বলেছে, আমার খুব ইচ্ছা হয় আপনাদেরকেও বলবো, এটার একটা বিশ্লেষণমূলক তদন্ত হওয়া উচিত। তদন্ত না মানে সে একটা নিউজ হওয়া উচিত যে আপনারা যে গেলেন বুদ্ধিজীবী গুরুস্থানে, কি বললেন, কি মোনাজাত করলেন, আল্লাহর কাছে কি চাইলেন। ঠিক আছে না বিষয়টা? জি জি। এই জামাতে ইসলামও 71-এর জন্য ক্ষমা চায়নি, শেখ সাহেব হঠাৎ করে তাদেরকে ক্ষমা করে দিলেন, যেটা উনি অপরাধ করেছেন। এখন 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ অপরাধ করেছে, তারা তো ক্ষমা চাই নাই, তারা উল্টা আরো মিছিল করছে, একটা অপরাধের মধ্যে আরেকটা অপরাধে জড়াচ্ছে। সুতরাং আমি মনে করি তাদের অচিরেই সমস্ত কাজ বাদ দিয়ে আগে বিচারের কাঠগড়ায় আনতে হবে, এবং ওইখানে কারা মিছিল করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে বাংলাদেশে তাদের খবর নিতে হবে, কাদের কাদের ইশারায় তারা করছে এবং কারা কারা ইনভেস্ট করেছে, এগুলির বিচার হওয়া উচিত। একদম বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতি করবে এমন যেহেনে কাজ যারাই করবে, তাদের জন্যে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করতে, এটার জন্য আইন করতে হবে, সেই আইনের আমি আহ্বান জানাই। আর আরেকটি প্রশ্ন আপনি করেছেন 2 নম্বরে, যেটা সেটা হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, রাজনীতিবিদদের সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সাথে আসলে সম্পর্ক আমাদের তো ভালো যেতেই হবে, কারণ যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র যে আসলে ওদের ইশারার বাইরে বাংলাদেশ খুব কমই যেতে পারে, কারণ আমাদের বাণিজ্যিকভাবে তাদের সাথে আমাদের এত সম্পর্কিত যে আমাদের বাণিজ্যের, বিশেষ করে গার্মেন্টস আইটেমের ম্যাক্সিমাম তাদের সাথে সম্পর্ক। আর আমাদের দেশের মানুষ এখনো স্বপ্ন দেখে যদি বাইরে যায় তাহলে আমি আমেরিকাতেই যাব, বাইরে যাই, প্রথম চয়েস আমেরিকা থাকে, দ্বিতীয় চয়েস ব্রিটেন থাকে, এমন থাকে। ওখানে আমাদের লক্ষ লক্ষ মানুষ আছে, সুতরাং ওই দেশের সাথে সম্পর্ক তো আমাদের থাকতেই হবে। থাকার জন্যেই সম্পর্ক একটু শিথিল হয়েছে, এখন আবার ভালো হচ্ছে, রাজনীতিবিদদের মাধ্যমে সম্পর্কটা আরো গভীর হবে।
তবে একটা জিনিস আমার খটকা লাগে সবসময়, খটকাটা হচ্ছে যে কিছু কিছু দলকে আপনি বেশি গুরুত্ব দিয়ে এমন একটা ব্যবস্থা করছেন ওই ইনভাইটেশনের মধ্যে, আমি যেটা দেখলাম যে বিএনপির দুইজন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর হুমায়ুন সাহেব গিয়েছেন, তারেক রহমান সাহেব পররাষ্ট্র উপদেষ্টা, আর গেলেন সম্ভবত NCP জামাতের নায়েবে আমির, আরেকজন গেলেন আব্দুল্লাহ তাহের আর আরেকটা আক্তার হোসেন। আক্তার হোসেন, এনসিপি, চারজন গিয়েছেন। চারজন গেছেন, হ্যাঁ। আচ্ছা, 3 দলের 4 জন। 3 দলের 4 জন। চারজন যদি এমন হয়ে থাকে তাহলে ভালো। এই জন্য আমার কাছে মানে মাঝে মাঝে আরো যে ছোট ছোট দল আছে তাদের থেকে 1-2 জন নিলে সবাই সম্পৃক্ত থাকে। আসলে অভ্যুত্থানটা তো সবার মধ্য থেকেই হয়েছে। শুধু প্রথম 3 দলকে প্রধান দল বানিয়ে আপনি গুরুত্ব দিলে মনে হয় যে এই 3 দলের নেতৃত্বেই সবকিছু হয়েছে। না শৈলভ, আপনি লক্ষ্য করেছেন কিনা যে গত 1 বছর ধরে এনসিপি গঠন হওয়ার পরে কিন্তু উপদেষ্টা কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপি কে বেশি গুরুত্ব দিচ্ছে, এটা এক ধরনের অভিযোগ রয়েছে। এটা তারই ব্রেন চাইল্ড অনেকে বলেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যে আসলে ইউনূস সাহেব তো বলেছেনই, মাস্টার মাইন্ড বানিয়েছেন। জি জি, উনি বলেছেন এই দল গঠন করবে ছাত্ররা, অনেক কথা বলেছেন। তার এক উপদেষ্টা বলেছেন এদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হতে পারে, আরেক প্রেস সচিব বলেছেন আপনারা এগিয়ে যান। তাদের উপদেষ্টা ছিলেন যিনি, উনি এই এনসিপির প্রধান হয়েছেন, এবং রাষ্ট্রীয়ভাবে তারা প্রোটোকল পাচ্ছে সব জায়গাতেই। আসলে এটা তো কিংস পার্টি, এটা তো এই রাষ্ট্রেরই পার্টি, ইউনূস সাহেবের পার্টি। এই পার্টি পরিচালনা করতে যে প্রথম ইউনূস সাহেব ভাবছিলেন এই পার্টি দিয়ে এই দেশটাকে শাসন করে, আর বাকি যে দলগুলো ছিল ওদেরকে না জিজ্ঞেস করলেও চলবে। তো এটা দিন যখন গড়াচ্ছে তখন বুঝতে পারছেন যে তার এই সিদ্ধান্তটা চরম ভুল ছিল, চরম ভ্রান্তি ছিল, চরম মানে আমি কি বলবো, এটাকে অবজ্ঞা ছিল অন্য বড় বড় রাজনৈতিক দলকে। মানে এই যে 1 বছর পর তার উপলব্ধি রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা। এবং আপনি খেয়াল করেছেন যে যখন খুব বড় ধরনের বিপদে পড়েন, অস্থিতিশীল হয় দেশ, তখন উনি রাজনীতিবিদদেরকে ডাকেন, যমুনায় ডাকেন। এই যে একটা প্রবণতা, এটা আসলে আমাদেরকে অনেকটা তার প্রতি আরো সন্দেহের তীরটা ছুঁড়েছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব অনেক বড় মাঠের প্লেয়ার, উনি নিজেই বলেছেন উনি আসলে ছোট মাঠে খেলতে পারেন না। উনি আসলে মেসি, ম্যারাডোনা, রোনালদো এই টাইপের মানে মাঠের খেলোয়াড়। এই বাংলাদেশের জামাল ভুঁইয়া আর ওই যে হামজা টামজারা খেলবে এই প্লেয়ার। আমাদের দেশের রাজনীতিবিদরা তো এসে আমির হামজা, কি হামজা চৌধুরী, তারপরে ওই যে জামাল ভুঁইয়া, এই ধরনের প্লেয়ার। ডক্টর ইউনূস খেলেছেন অনেক বড় করে। উনি ভাবছিলেন যে আমি বড় প্লেয়ার, যেহেতু আমি এই ছোট প্লেয়ার থেকে যারা মাঠের রাজনীতিতে আছেন তাদেরকে দিয়ে এই মাঠটা আমি কন্ট্রোল করে ফেলতে পারবো। এই জন্য ওনার এই চিন্তা চেতনা ছিল। এই চিন্তা কিন্তু ওনার আগেও একবার হয়েছিল। 1/11 সময় উনি একটা পার্টি করতে গেছিলেন, কি শান্তি পার্টি না অশান্তি পার্টি নাম দিয়েছিলেন, নাগরিক শক্তি, এই টাইপের চিন্তা করেছিলেন। ওনার শক্তির দইও আছে, কিন্তু শক্তির দই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে তার প্রতিষ্ঠা। ও আচ্ছা, গ্রামীণের শক্তি, গ্রামীণের শক্তি, হ্যাঁ গ্রামীণ শক্তির, ইয়েস ইয়েস। তো উনি তখন ভাবছে আসলে উনি তখন পারে নাই, সেটা ব্যর্থ হয়েছে। এখন উনি ভাবছিলেন যে এত মানুষ যেহেতু দেখেছি আমি এই কাজটা করি, কিন্তু উনি আসলে সেই কাজটা পারতেছে না। আসলে কিংস পার্টি করা অনেক কঠিন। কিংস পার্টি অনেকে ব্যর্থ হয়েছেন, আবার বাংলাদেশে অনেকে টিকেও গেছেন। যেমন আপনি বলেন যে বিএনপির মতো একটা দল তো মানে ক্ষমতা থেকেই উনি সেই দলটা করেছেন, কিন্তু উনার দল করা আর ইউনূস সাহেবের দল করার মধ্যে অনেক পার্থক্য বললে অনেক সময় পেরিয়ে যাবে। শুধু একটা কথা বলি যে বিএনপির প্রতিষ্ঠাতা যে ব্যক্তি, উনি তো জাতির সবচেয়ে প্রয়োজনে উনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন। শহীদ জিয়াউর রহমান, উনি তো জাতি যখনই বিপদে পড়েছেন তখনই তার পাশে দাঁড়িয়েছেন। উনি যখন ছোট্ট মেজর ছিলেন, উনি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব ওনার উপরে ছিল। যুদ্ধে উনি যুদ্ধ করেছেন, ওই সাইডে তিনি ইন্ডিয়াকে পরাজিত করেছেন। 71 সনে উনি ওনার ব্যারাকে ছিলেন না, তো কোনো যুদ্ধে যাওয়ার কথাই না। যখন রাজনীতিবিদরা সব ভাগলেন বলবো না, মানে ভয়ে লুকিয়ে গেলেন, কেউ প্রকাশ্যে আসতে চাইলেন না। আর সবচেয়ে বড় ব্যর্থতার যিনি পরিচয় দিয়েছেন, যার কাছে জাতির সবচেয়ে বেশি তাকিয়েছিল, তার নাম শেখ মুজিবুর রহমান। উনি যখন ব্যাগেজ সহ রেডি হয়ে তাজউদ্দিন সাহেবকে বললেন আপনি নদী পার হয়ে যান, বুড়িগঙ্গা তোমরা পার হও, আমার যা কিছু হবে আমি বাড়িতেই বসে থাকবো, আমার যদি মৃত্যু হয়, এই টাইপের ডায়লগ কিন্তু উনি ভালো দিতেন। কিন্তু ভিতরে অন্য কথা ছিল। পরে প্রমাণিত হয়েছে, ওনাকে পাক বাহিনী আসলেন, ওনাকে তুলে নিয়ে গেলেন, ওনার সাথে ডক্টর কামাল সাহেব ছিলেন, উনি জেলখানাতে চলে গেলেন।
আসলে রাজনীতিবিদদের বড় আন্দোলনের সময় নিরাপদ জায়গায় জেলখানাতে থাকলে জানে কর্মীরা একটা কিছু করে নেতাকে তো একবার বের করে আনবে, নেতা জাতীয় নেতা হবে, প্রধানমন্ত্রী হবে, এই সে একটা চিন্তা থাকে। এই জন্য এবার তারেক রহমান সাহেবকে আমি দেখেছি তার উল্টো পথে। উনি নেতৃবৃন্দকে বলেছেন কেউ গ্রেফতার হওয়া যাবে না, গ্রেফতার হইলে ধরে নিব সামথিং রং। এই জন্য এবারে আন্দোলন সফল হয়েছে। যেমন আমাদের মতো লোককেও নির্দেশনা দেওয়া হয়েছে গ্রেফতার হওয়া যাবে না। আমি 38 বারই একটা জায়গাতে ব্লকে পড়েছি, আমি একবারও অ্যারেস্ট হইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে উনি যেহেতু বলেছেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ, আমরা সেটা হই নাই। এই জন্যে গ্রেফতার উনি হয়েছেন, সেটা শেখ সাহেব হয়েছেন, এই বিতর্কে আমি আজকে আর যাচ্ছি না। আমি যাচ্ছি সেই পয়েন্টের উপরে যে কিংস পার্টি শহীদ জিয়াউর রহমানের কথাও যদি বলেন, উনি সরকারের থেকে পার্টিটা করেছেন, যেহেতু উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। উনি 7ই নভেম্বরে যখন দেশ অগুছালো, দেশের কোনো নেতৃত্ব নেই, তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে উনি বসেছেন। তারপরে উনি পরিবেশটাকে কন্ট্রোল করার জন্য দেশের মানুষ তাকে চাইছেন বলে সেই দলটা করেছেন, এবং দলটা যে সঠিক করেছেন এটার প্রমাণ আজকে দেখেন, কত 42-45 বছর পেরিয়ে গেছে, এই দলটা এবারে যে তার একটা লাইফ লিড করতেছে, এখনো মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্য, সমভাবে জনপ্রিয়, কখনো 30, 35, 40, আবার 30, 32, এর মাঝখানে উনি যাচ্ছেন। কখনো এমন হয় না যে আওয়ামী লীগের মতো তার জনপ্রিয়তা 80%। দেখেন না, আওয়ামী লীগ গত 17 বছরে তাদের জনপ্রিয়তা একসময় 80%, একসময় 90%, একসময় 70, এর নিচেও নামতে চায় নাই, কারণ হাসিনার আশেপাশে যারা ছিলেন তাকে নামতে দেয় নাই। যে সময় নামছেন এই সময় একদম আন্ডা, এখন আর কিছু নাই। এখন উনি বিদেশে বসে আছেন, তার কিছু সমর্থক তো আছেই, সেটা থাকবেনি। যারা অরিজিনাল সমর্থক এরা বড় হতাশ এই জন্যে যে আসলে এই পার্টি করে এত বড় একজন নেত্রী, উনি তার জীবনটাকে বাঁচিয়ে দিলেন, তার পরিবারকে নিয়ে গেলেন, এই দেশের তৃণমূলের যারা আওয়ামী লীগ ছিল সবগুলা মানুষ হয়ে গেল। এই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন তার শেষ উত্তরে আমি বলবো যে ওই দেশে বসে যারা এগুলা করতেছেন, আন্দোলন সংগ্রাম করতেছেন, সেটা সঠিক হচ্ছে না এক। আর ইউনূস সাহেব শেষ পর্যায়ে বুঝেছেন যে রাজনীতিবিদদেরকে দিয়েই কাজটা চালাতে হবে, এবং রাজনীতিবিদরাই মেইন কি। এই জন্য ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই যে আসলে মানুষের বুঝতে একটু সময় লাগে, আর বড় প্লেয়ারদেরও খেলার মাঠ দখল করতে একটু সময় লাগে। উনি বড় প্লেয়ার হিসেবে যে বুঝেছেন, এবার নিয়েছেন। অনেকেই বলেন যে উনি ওনাকে সেভ করার জন্য ওনাদেরকে নিছেন যাতে মিছিল টিছিল প্রটেক্ট করতে পারে। আমি ওই লাইনে যাচ্ছি না, আমি চাচ্ছি উনি রাজনীতিবিদদেরকে সম্মান দিয়ে সেতু বন্ধন হচ্ছে, জাতি, মানুষ, দেশ, সারা পৃথিবীর সাথে, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাথে একটা সেতু বন্ধন হচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের কাছে। ধন্যবাদ সোহেল ভাই। এখন আরেকটা ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। আপনি দৈনিক সকালবেলা আজকে একটা রিপোর্ট করেছে যে মাথা ব্যথার নাম এআই। রিপোর্টটির মধ্যে কথা হলো যে এখন নির্বাচনী প্রচারণায় এআই এর ব্যবহার করা হচ্ছে, ব্যক্তিত্বের চরিত্র হনন সহ, মিথ্যা প্রচারণা সহ, এবং রিপোর্টটি বলছে যে আপনার গত মে এবং জুন মাসে 17% মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। আগামী নির্বাচনে এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করবার মতো, সেটি হলো যে আপনার এগুলো যে রোধ করবে, এটার জন্য ইসির কিন্তু পূর্ণাঙ্গ কোনো আইন নেই। এটা নিয়ে ইসি খুবই মানে উদ্বিগ্ন অবস্থায় আছে। তাহলে এই বিষয়টি যদি থাকে, আগামী নির্বাচনে এটা কি প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি প্রত্যাশা করেন যে এগুলো প্রতিরোধে সরকার কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ আপনাকে। আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এআই এর যে প্রভাব, আমি তো দেখছি যে এআই সবকিছুর সাথে এআই জড়িয়ে গেছে। আপনি দেখেন ফেসবুকে একটা নিউজ দেখলে পরে 3 বার এর দিকে তাকাইতে হয়, যেটা আসলে এআই নিউজ না অরিজিনাল। এই জন্য মানুষ কিন্তু এগুলোর উপর আস্থা কমে গেছে। এখন কিন্তু মানুষ ভাবে কোনো নিউজ আপনি দিলেই বিশ্বাস করবে, বিষয়টা এমন না। আর আমি জাতির কাছে অনুরোধ করতে চাই যে এআই এর মানে নিউজ ফেসবুকে আসলেই আপনাকে বিলিভ করতে হবে, ইট ইজ নট কারেক্ট থিংস, আপনাকে যাচাই করতে হবে, আপনাকে আরো বুঝতে হবে। যেমন আমি সেটা বিলিভ করি না। আমি যখন এআই নিউজ দেখি আমি তো বুঝি যে এআই কোনটা করেছে, কোনটা কি করেছে, আমরা সেটা দেখি, বুঝা কাজ করতেছি। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে এই দেশে এআই এর এই সিস্টেমটা ব্যবহার করে একটা বট আইডি, ইদানিং ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশনের সময় বট বাহিনী নামে এক বাহিনীর সৃষ্টি হয়েছে। ওরা শত বট আইডি খুলছে। খুলে আপনি একটা কথা বলবেন,
যদি দেখেন এই কথাটা এই বট বাহিনীর বিপক্ষে যায়, তাহলে আপনারা দেখবেন যে আপনার একটু মেসাকার অবস্থা। আপনি চরিত্র হনন নিয়ে ইদানিং ডাক্তার জাহেদকে নিয়ে দেখলাম মানে যা হচ্ছে, জাহিদ সাহেব হচ্ছেন ভদ্রলোক মানুষ, সে তাত্ত্বিক বিশ্লেষণ করেন। তার সাথে আমি অনেক টক শোতে গিয়েছি, আমি বিভিন্ন চ্যানেলে তার সাথে আমি বসেছি, আমি দেখেছি ভদ্রলোক তার যে মানে চলমান নলেজ তার কাছে শেখার আছে। আমি যখন বসি আমি ওনাকে বলি আপনি একটু বলেন, আপনার কথা শুনি। এত তাত্ত্বিক এবং তত্ত্বভিত্তিক কথা বলে। এখন দেখি তাকে একবার হাফ প্যান্ট পরাচ্ছেন, একবার জাঙ্গিয়া পরাচ্ছেন, একবার মহিলার সাথে জড়ায় ধরতেছেন, একবার আরেক মহিলারে আনতেছেন। এই যে চরিত্র হননের চেষ্টা, এগুলি একটি বট বাহিনীর কাজ। এই বট বাহিনীকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনকে চিহ্নিত করতে হবে এই লোকগুলা কারা, কোন আইডির থেকে এটা ছাড়ছে। আপনি যদি না পারেন তাহলে আপনি প্রযুক্তিকে আরো বেশি ব্যবহার করেন, প্রযুক্তি আনেন, এনে প্রতিটা প্রযুক্তির তো কাউন্টার প্রযুক্তি আছে, আপনি সেটা ব্যবহার করে এটা বন্ধ করতে হবে, তাহলে নির্বাচনে বিশালভাবে প্রভাব পড়বে। আমি দৈনিক সকালবেলাকে ধন্যবাদ জানাই যে আপনারা এমন একটা সুন্দর নিউজ এতে আগে করেছেন। নির্বাচন কমিশন যদি বুদ্ধিমান হয় তাহলে আপনাদের এখান থেকে তথ্যগুলা নিয়ে অবিলম্বে একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে, অন্যথায় ওনাদেরকে ভুগতে হবে এই বিষয়টা নিয়ে। কিন্তু সরকারের তো আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট রয়েছে, তাহলে সরকারের সীমাবদ্ধতা কোথায় এগুলো প্রতিরোধে? এখনো তো আমরা দেখছি না সেভাবে কেউ মাঠে নেমেছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিয়ে কাজ করার তো কোনো উদ্যোগ দেখছি না। আসলে এই যে বট বাহিনীর কথা বললাম না, এই বট আইডি গুলা, বট বাহিনীগুলা এই সরকারের সাথে সম্পৃক্ত, সরকারের অনেক লোকের সাথে তাদের সম্পর্ক আছে। আর সাইবার অ্যাক্ট যেটা হয়েছে, সাইবার অ্যাক্টটা আসলে আপনাকে প্রতি 6 মাস পরে পরে, আমি মনে করি প্রতি 3 মাস পরে পরে আপনাকে পরিবর্তন করতে হবে, কারণ টেকনোলজি এত অ্যাডভান্স হচ্ছে প্রতিনিয়ত। যেহেতু টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, টেকনোলজির জন্য আপনি আইন করেছেন, আপনাকে আইনটাও তো এইভাবে করতে হবে, নাহলে তো আপনি পারবেন না। আপনি একটা আইন করেছেন 56 বছর আগে, এই আইন এখন করলে আপনি ভাত পাবেন খুঁজে? যেমন জেলখানার আইন আছে 70 বছর আগে, 56 বছর আগে, এখন তো এই আইন চলে না। এই জন্য জেলখানার ভিতরে দুর্নীতির কারখানা হয়ে থাকে। আপনি প্রতিটা আইনই সবসময় রিনিউ করতে হবে পরিবেশের উপর ডিপেন্ড করে। আর সাইবার সিকিউরিটি একটা তো প্রতি মাসে মাসে 6 মাস পরে পরে পরিস্থিতি বুঝে করতে হবে। আর এই আইনটা চেঞ্জ হচ্ছে না। এই যে বাহিনীগুলো বললাম না, যারা এই বটের কাজটা করে, যারা এগুলি করে, এরা এই সরকারের একটা আশীর্বাদ পাচ্ছে, এই সরকারের উপদেষ্টাদের সাথে সম্পৃক্ত। এই জন্য ওনারা এটাকে প্রটেক্ট করতেছেন না, এই জন্য এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কিন্তু নির্বাচন কমিশন তো স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট, তারা তো স্বাধীনভাবে কাজ করতে পারেন, তারা কিন্তু এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারেন। ব্যবস্থা যদি না নেন তাহলে ওনারা মহা বিপদে পড়বে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা এই নিউজটা করে, যে মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ এখন এআই। আসলেই তো এআই, আপনি দেখেন আমাদের টেকনোলজির কারণে অনেক কাজ এখন এআই দিয়ে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আপনারাও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছেন, সাংবাদিক ভাইরাও এগুলোতে জড়ায় যাচ্ছে। এখন আর কষ্ট এত করতে হয় না, কষ্ট দেখি এআই করে ফেলে, এবং বিভিন্ন কাজে আমাদের এর ব্যবহার হচ্ছে। টেকনোলজি ডেভেলপ হবে সেটা আমরা প্রত্যাশা করি, কিন্তু যখন মিসইউজ কন্ট্রোল করতে হবে। টেকনোলজিও ডেভেলপ করবেন, মিসইউজকে কন্ট্রোল করবেন, এইভাবেই এই সমাজটাকে, জাতিটাকে এবং এই সমস্ত কিছুকে সামনে এগিয়ে নিতে হবে, সেটাই আমি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দিয়েছেন, এবং সকালবেলার দর্শকরা আপনার এই বিশ্লেষণ নিশ্চয়ই শুনেছেন, এবং সরকার আপনার কথা আমলে নিয়ে ব্যবস্থা নেবেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও এত সুন্দর একটা আয়োজন করার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। সামনের দিনগুলোতে আবার নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো সংবাদ নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।